প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচনের জন্য মোক্ষম তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছিল এবং সেই তারিখ ঘোষণা করে দেওয়ার কিছু মুহূর্তের মধ্যেই আবারও সেই নির্বাচনী প্রক্রিয়া বন্ধ করে রাখা হয় এবং তার কারণেই নানা জল্পনা এবার উঠতে শুরু করেছে। তাহলে কি দিল্লি বিজেপি এবং প্রদেশ বিজেপি এদের মধ্যে সভাপতি বদলকে ঘিরে নানান সিদ্ধান্তে একের পর এক কলিশন হচ্ছে। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আপনাদের নিজস্ব মতামত কি রয়েছে সেগুলি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানাতে পারেন। তাছাড়াও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের মন্তব্য তুলে ধরতে পারেন। নাম্বারটি হচ্ছে 6909260203। বিজেপি সভাপতি বদল নিয়ে আমরা দেখেছি যে সেখানে দিল্লি বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয়, তারিখ ঘোষণা করা হয়। দিল্লি বিজেপির পক্ষ থেকে নমিনেশন প্রক্রিয়া থেকে শুরু করে সেখানে ভোট দান বা নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে, কত তারিখ হবে, সেই সম্পূর্ণ তারিখ কিন্তু বলে দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করেই একটা অজানা কারণে দেখা যায় যে এই যে নির্বাচন প্রক্রিয়া সেটাকে কিছু সময়ের মধ্যেই কিন্তু স্থগিত করে দেওয়া হয় এবং সেই নির্বাচন ঘোষণা হওয়া এবং স্থগিত করার মধ্যে খুব একটা বিস্তর ফারাক সেখানে ছিল না। তো বিজেপির এই যে রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে বা রাজ্য সভাপতি তৈরি করার ক্ষেত্রে আরো অন্যান্য রাজ্যগুলিতেও ঠিক একই পাশে ত্রিপুরার পাশাপাশি কিন্তু অন্যান্য রাজ্যগুলিতেই তাদের রাজ্য সভাপতি নির্বাচন করার জন্য বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে নির্বাচন হবে, সেটা আমরা অন্যান্য রাজ্যের মতো দেখতে পারি পশ্চিমবঙ্গ কিংবা উত্তরাখণ্ড সহ আরো একাধিক রাজ্যে। সেখানে বিজেপির যে প্রদেশ সভাপতি তাদের বদল হবে এবং কাদেরকে নেওয়া হবে, নমিনেশন প্রক্রিয়া বা নির্বাচন প্রক্রিয়া কি হবে সেটা কিন্তু জানানো হয়েছিল। কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে এই বিষয়টা অনেকটা ব্যতিক্রমী হয়ে পড়ে। ত্রিপুরার ক্ষেত্রে দেখা যায় যে সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলেও সেটা একটা অস্থায়ী কারণে বা একটা অজানা কারণে এই সভাপতি নির্বাচনের যে তারিখটা সেটাকে স্থগিত করে দেওয়া হয় বা নির্বাচন প্রক্রিয়াটাকেই বন্ধ করে দেওয়া হয়। তাহলে কি ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি আগামী দিনে কে হতে চলেছেন, এই বিষয়টা নিয়ে দিল্লি বিজেপি এবং ত্রিপুরার মধ্যে বা বর্তমান ত্রিপুরায় যারা শাসন করছে, বিজেপি যারা পরিচালনা করছে, তাদের মধ্যে কি কোনো মতবিরোধ হচ্ছে, যার কারণে অন্যান্য রাজ্যে তো নির্বাচন প্রক্রিয়া সেই একইভাবে থাকলেও ত্রিপুরার ক্ষেত্রে সেই চিত্রটা একটু অন্যরকম হয়ে দাঁড়িয়েছে এবং সেখানে নতুন নতুন আরো বেশ কিছু নাম সংযোজিত হচ্ছে যারা নাকি বিজেপি প্রদেশ সভাপতির দায়িত্ব সামলাতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে যেখানে নাম এসেছিল বেশ কিছু পুরনো নেতৃত্বদের, সেখানে নাম এসেছিল প্রাক্তন কিছু মন্ত্রী বিধায়কদের এবং বর্তমানে নাম যার উঠে এসেছে তিনি বিজেপির সহসভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। তাহলে কি ওনাকেই সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হতে পারে? এই নিয়েও নানান জল্পনা শুরু হয়েছে, এই নিয়ে নানান প্রশ্ন শুরু হয়েছে যে তাহলে কি বিরোধীরা যে ধরনের অভিযোগ করছে বা বিরোধীদের পক্ষ থেকে এই নির্বাচনী প্রক্রিয়ায় বাধা আসার পর থেকে বিরোধীরা যে সওয়াল করছে, বিরোধীরা যে প্রশ্ন করছে, তাদের বক্তব্য যে একটা এত বড় রাজনৈতিক দল তাদের সভাপতি নির্বাচনের ক্ষেত্রে যে নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হয় সেই নির্বাচনী প্রক্রিয়ায় হঠাৎ করে বাধা পড়ার কারণ কি? তাহলে কি তা গোষ্ঠীকোন্দলের পরিণাম? আমরা ত্রিপুরা প্রদেশের দিকে এবার যদি নজর রাখি তাহলে ত্রিপুরা প্রদেশ বিজেপি কাদের কাদের তাদের তালিকায় রেখেছে বা কারা হতে পারেন সম্ভাব্য বা ভাবী প্রদেশ সভাপতি, সেই নামের মধ্যে আমরা দেখেছি উল্লেখযোগ্য বেশ কিছু নাম উঠে এসেছে বা যারা এর আগেও সভাপতিত্বের দাবিদারিতে ছিলেন কিন্তু তাদেরকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়নি। সেই মোতাবেক আমরা দেখতে পেয়েছি যে রামপ্রসাদ পালের নাম উঠে এসেছিল। রামপ্রসাদ পাল যিনি একেবারে তৃণমূল স্তর থেকে বিজেপির সাথে ছিলেন, একেবারে তৃণমূল স্তর থেকে তিনি বিজেপির হয়ে কাজ করেছেন, কার্যকর্তা হিসেবে কাজ করেছেন। সেই কার্যকর্তা থেকে তিনি বিধায়ক হন, বিধায়ক থেকে তিনি মন্ত্রী হন, তারপর এবার মন্ত্রী থেকে আবারও বিধায়ক এবং সেখান থেকে তিনি উপাধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছেন। এবং আমরা যদি বর্ষিয়ান হিসেবে দেখি বা আমরা যদি সেখানে রাজনৈতিক অভিজ্ঞতা বা বিজেপি দলের সাথে কতটা সেখানে সম্পর্ক রয়েছে, কতটা তৃণমূল স্তরের নেতৃত্ব, এই বিষয়টা যদি দেখি তাহলে সেখানে রামপ্রসাদ পালের নামটা
খুবই স্বাভাবিক, যেটা প্রথমবারের মতোই সেখানে আসে, তো সে নামটাও কিন্তু তালিকায় রয়েছে। দ্বিতীয় যে নামটা সেখানে আলোচনার মধ্যে বা তালিকার মধ্যে থাকতে দেখা গেছে, যিনি বিজেপির 7টি মোর্চার মধ্যে একটি মোর্চার দায়িত্ব সামলাচ্ছেন, অর্থাৎ এসসি মোর্চার দায়িত্ব সামলাচ্ছেন ভগবান দাস, যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন ক্যাবিনেটের, কিন্তু 2023-এর বিধানসভা নির্বাচনে দেখা যায় যে ওনার নির্বাচনী কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে তিনি জয়ী হলেও পরবর্তী সময় কিন্তু ক্যাবিনেটে ওনাকে অংশ দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি ভগবান দাসকে এই দায়িত্ব তুলে দেওয়া হতে পারে? এবারে নতুন যে আরো একটি নাম সংযোজিত হয়েছে, সেই নাম হচ্ছে বিজেপির বর্তমান যিনি সহসভাপতির দায়িত্ব সামলাচ্ছেন তাপস, ওনার নাম সামনে আসছে যে তিনি হয়তো বা, যেহেতু সহসভাপতির দায়িত্ব সামলাচ্ছেন বহু বছর ধরে, তো উনি সভাপতির দায়িত্ব সামলাতে পারেন। সেক্ষেত্রে বিজেপির দিল্লি নেতৃত্ব কি সিদ্ধান্ত গ্রহণ করছে সেটাই কি তাহলে রাজ্যের ওপর বর্তাবে, নাকি পুরো নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নামটা সামনে আসবে, এবং সেই নির্বাচনী প্রক্রিয়ায় কারা কারা মনোনয়নপত্র জমা দিতে পারেন, কারা কারা সেই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তৈরি রয়েছেন, সেটাও কি তাহলে বিজেপির যারা নেতৃত্বরা চাইছেন সভাপতি হওয়ার দৌড়ে থাকার জন্য? এবং তার আগেও আমরা দেখেছি যে বিজেপির দিল্লির নেতৃত্বদের বেশ কিছু সিদ্ধান্তকে কিন্তু রাজ্যের বিজেপির বেশ কিছু নেতৃত্বরা মানতে পারেননি। সেটা বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর পদ থেকে বদল হয়ে যাওয়ার পর সেই দায়িত্ব মানিক সাহা গ্রহণ করার সময় আমরা দেখেছিলাম সেখানে বিক্ষুব্ধ একজন মন্ত্রী হিসাবে বা বিক্ষুব্ধ একজন বিধায়ক হিসাবে দেখা গিয়েছিল রামপ্রসাদ পালকে, বিক্ষুব্ধ একজন ওনাকে দেখা গিয়েছিল বিজেপি নেতৃত্ব, যিনি এই সিদ্ধান্তে, অর্থাৎ দিল্লির সিদ্ধান্তে খুব একটা খুশি হননি, যদিও বা পরবর্তী সময় সবটাই বিষয় দল তাদের আওতায় নিয়ে আসে। এবার দিল্লি বিজেপি যা স্থির করবে সেটাই রাজ্য বিজেপি মানবে বা রাজ্য বিজেপি নেতৃত্ব মানবে, নাকি এমনটাও হতে পারে যে যিনি দায়িত্ব সামলাচ্ছেন বর্তমানে উনি দায়িত্বে থাকবেন, ওনাকে আবারও পুনরায় বহাল রাখা হবে সেই দায়িত্বে। তার কারণ এমনটাও হতে পারে, বিজেপির ক্ষেত্রে এমনটাও আগে দেখা গেছে যে যিনি দায়িত্ব সামলাচ্ছিলেন, সভাপতির দায়িত্ব সামলাচ্ছিলেন, সেই সভাপতির দায়িত্ব উনি কন্টিনিউ করতে পারেন। এক্ষেত্রে যে নামগুলি আমরা বললাম সেখানে রামপ্রসাদ পালের নাম উঠে এসেছে, এবং যিনি এর আগে নিজেও দাবি করেছিলেন যে তিনি যোগ্যতা রাখেন সভাপতি হওয়ার, কিংবা উনি তৃণমূল স্তর থেকে কাজ করে আসছেন বিজেপির সাথে, বিজেপির কার্যকর্তা হয়ে। তার পাশাপাশি সেখানে আরো বেশ কিছু নাম যেটা জুড়ে গেছিল, বর্তমানে যিনি ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন টিঙ্কু রায়, তিনি একটা সময় বিপ্লব কুমার দেবের সাথে যে পরিবর্তন, সেই পরিবর্তনের ডাক দিয়েছিলেন। তো সেক্ষেত্রে বিজেপি নেতৃত্ব বা দিল্লি বিজেপি নেতৃত্ব তাদের উপর ভরসা করতে পারবে কিনা, এবং একজন ক্যাবিনেট মন্ত্রী হওয়ার পাশাপাশি তিনি কি তাহলে ক্যাবিনেট মন্ত্রিত্বের দায়িত্ব ছেড়ে দলের দায়িত্ব নেবেন কিনা, এটা নিয়েও জোর চর্চা রয়েছে। আরও একটি নাম, যে ব্যক্তিত্বকে ইতিমধ্যেই বিজেপির কোনো দায়িত্বে দেখা যাচ্ছে না, যিনি একটা সময় লড়াই করেছিলেন ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে, সেখানে 2018-র বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে একেবারেই মানিক সরকারকে, জয়ী মুখ্যমন্ত্রীকে তিনি টক্কর দিয়েছিলেন। যদিও বা বিজেপি সেখানে ক্ষমতায় আসে, কিন্তু তিনি জয়ী হতে পারেননি, এবং তারপর থেকেই দেখা গিয়েছিল যে সেই নেত্রীর ওপর বিজেপি ভরসা করে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের টিকিট ধরিয়ে দিয়েছিল, এবং সেই টিকিট ধরিয়ে দেওয়ার পর প্রতিমন্ত্রী হিসাবে প্রথমবারের মতো উত্তর পূর্বাঞ্চল থেকে কোনো মহিলা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন, এবং তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। আবার 2023-এর বিধানসভা নির্বাচনে যখন আবার বিজেপি নেতৃত্ব ওনাকে সেখান থেকে ডেকে এনে আবার বিধানসভার টিকিট হাতে তুলে দেয়, তিনি সেই টিকিট গ্রহণ করেন, সেই টিকিট গ্রহণ করে আবার তিনি সেখানে বিধানসভা নির্বাচনেও লড়াই করেন, এবং সেই বিধানসভা নির্বাচনে তিনি জয়ী হয়ে, যেহেতু দুটো পদে একসাথে থাকা যাবে না, অর্থাৎ বিধায়ক হিসাবে সাংসদ হিসাবে দুটো পদে একসাথে থাকা যাবে না, তো সেক্ষেত্রে তিনি সাংসদ পদটা নিজের কাছে রেখে তিনি বিধায়িকার যে পদ রয়েছে সেই বিধায়িকার পদ থেকে তিনি ইস্তফা দিয়ে দেন। কিন্তু ঠিক তার কিছু মাস পর যখন লোকসভা নির্বাচন আসে, তখন তিনি এটা নিশ্চয়ই জানতেন যে ওনাকে আবারও লোকসভার টিকিট দেওয়া হবে, এবং সে কারণেই তিনি লোকসভার আসনটা ধরে রেখেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা এর আগে এটাই বিশ্লেষণ করেছিলেন যে প্রতিমা ভৌমিক 2018 সালের নির্বাচনে যেভাবে লড়াই করেছেন, বা 2023-এর বিধানসভা নির্বাচনে আবারও তিনি সাংসদ হওয়া সত্ত্বেও, এবং 2023-এ কিন্তু শুধুমাত্র ত্রিপুরাতে এমন ঘটনা ঘটেনি, বিজেপির বহু লোকসভা এবং রাজ্যসভার সাংসদদেরকে
আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজ্যের নির্বাচনে, সেটা হরিয়ানা হোক কিংবা অন্যান্য রাজ্যের নির্বাচন হোক, সেখানে কিন্তু লোকসভার সাংসদদেরকেও বিধানসভায় লড়াই করার জন্য নামিয়ে আনা হয়েছিল, সেখানে তাদেরকে টিকিট দেওয়া হয়েছিল। তো সেই মোতাবেক ত্রিপুরা রাজ্যেও প্রতিমা ভৌমিককে টিকিট দেওয়া হয় 2023-এ, এবং তিনি 2024-এর লোকসভা নির্বাচন তার ঠিক 1 বছর পর, তার আগে তিনি লোকসভার সাংসদ পদটা ধরে রাখেন। তার কারণ কি এটা ছিল যে তিনি পরের বছর অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনে আবারও টিকিট পাবেন, এটা একেবারে কনফার্ম ছিল, এবং সে কারণেই তিনি এই টিকিটটি ধরে রেখেছিলেন। কিন্তু পরবর্তী সময় দেখা যায় 2024-এর লোকসভা নির্বাচনে শুধুমাত্র পশ্চিম আসন নয়, পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসন, দুটো আসনেই বিজেপি তাদের চেহারা পাল্টে দেয়। বিপ্লব কুমার দেবকে আবারও হরিয়ানা থেকে রাজ্যের রাজনীতির ময়দানে নিয়ে আসা, আর পূর্ব ত্রিপুরা আসন থেকে বিজেপির একজন চেহারাকে সরিয়ে একজন নতুন চেহারাকে নিয়ে আসা, এটা বিজেপির নেতৃত্বরা দিল্লির নেতৃত্বের সিদ্ধান্তে ঘটনাগুলি ঘটেছিল, এবং এটাই প্রদেশ বিজেপি সূত্রের খবর। তো এবার তালিকায় কারা থাকবেন, যে যে নামগুলি ইতিমধ্যে আলোচনার মধ্যে এসছে, প্রথমত রামপ্রসাদ পাল, বিজেপির যিনি বর্তমান সহসভাপতি রয়েছেন, তিনি সেই তালিকায় রয়েছেন। ভগবান দাস, এসসি মোর্চার সভাপতি, প্রাক্তন মন্ত্রী, তিনি এই তালিকায় রয়েছেন এবং বর্তমান বিধায়ক তিনি। টিঙ্কু রায়, যিনি বর্তমান ক্যাবিনেট মন্ত্রী, তিনি এই তালিকায় রয়েছেন, এবং তার পাশাপাশি প্রতিমা ভৌমিকও সেই তালিকায় রয়েছেন। এবার এই নামগুলির মধ্যে প্রদেশ বিজেপির দায়িত্ব কে সামলাবেন, নাকি রাজীব ভট্টাচার্য আবারও নিজের যে দায়িত্ব সেটা কন্টিনিউ করবেন, বা ওনাকে সেই দায়িত্বটা বহাল তবিয়তে আবারও দেওয়া হবে। তিনি যদিও বা রাজ্যসভার সাংসদ হিসাবে রয়েছেন, কিন্তু আমরা দেখেছি ব্যতিক্রমী বেশ কিছু ঘটনা। বিজেপির পক্ষ থেকে যদিও বা প্রথম দিকে এই ধরনের দাবি করা হতো যে এক ব্যক্তি দুটি পদ, সেটা কোনোভাবেই দেওয়া যায় না, সেক্ষেত্রে দেখা গেছে যে বেশ কিছু ব্যতিক্রমী ঘটনা ত্রিপুরা রাজ্যেও ঘটেছে। তো রাজ্যসভার সাংসদ হওয়ার পাশাপাশি রাজীব ভট্টাচার্য যদি বিজেপির দায়িত্ব সেখানে সামলান, তাহলে আগামী দিনেও হয়তো বা তিনি সেই দায়িত্বটা সামলাতে পারেন। তাহলে নির্বাচনটা কবে হবে বা নির্বাচনী প্রক্রিয়াটা কিভাবে হবে? আজ 29শে জুন, এবং আমরা দেখেছি গত 27শে জুন একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, এবং সেদিন থেকে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। তার পরদিন সেখানে নমিনেশন জমা দেওয়ার তারিখ ছিল এবং নির্বাচনী প্রক্রিয়া সেখানে হওয়ার কথা ছিল, কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়া, বিজেপির প্রদেশ সভাপতি নির্বাচনী প্রক্রিয়া কিন্তু বন্ধ করে দেওয়া হয়, বা আমরা বলতে পারি কোনো একটা অনির্দিষ্ট কারণে বা হয়তো কোনো অজ্ঞাত কারণে সেটাকে রদ করে দেওয়া হয়েছে। এর ভেতরের কারণ কি? তাহলে কি দিল্লির যে নেতৃত্বরা যে সিদ্ধান্ত গ্রহণ করছেন সেটা ত্রিপুরার বর্তমান রাজনৈতিক ময়দানে দাঁড়িয়ে বা ত্রিপুরা বিজেপির জন্য সেটা কতটুকু ফ্রুটফুল হবে, সেটা কতটুকু বিজেপির জন্য বিজেপির ত্রিপুরার নেতৃত্বকে কাজে দেবে, বা বিজেপির বর্তমান ত্রিপুরাতে যে ভোট ব্যাংক রয়েছে সেটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য কাজে নেবে? তার কারণ 2018 সালে সরাসরি লড়াইটা বামফ্রন্টের সাথে ছিল, সেখানে কংগ্রেসের কোনো ভোট ব্যাংক ছিল না, কিংবা আইপিএফটি যে জনজাতি অংশের দলটি বিজেপির সাথে ছিল, তাদের একটা ভোট ব্যাংক সেখানে ছিল, অর্থাৎ বিজেপির লড়াই সরাসরি সিপিএম এর সাথে ছিল। 2023-এর ক্ষেত্রে দেখা গেছে সেখানে লড়াইটা শুধু সিপিএম এর সাথে কিংবা কংগ্রেসের সাথে ছিল না, সেই লড়াইটা তিপ্রামথার সাথেও ছিল, এবং যার কারণে ভোট ব্যাংক এর যে সংখ্যাটা সেটা অনেকটাই কমেছে, প্রায় 11% ভোট কমেছে শাসক দলের পক্ষে, বিজেপির পক্ষে ভোট কমেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে। তো এই ভোট কমার জন্যে দায়ী তাহলে দিল্লি বিজেপি কাদেরকে করছে, যার কারণে এই সভাপতি বদল করার ক্ষেত্রে এতটা সময় নেওয়া হচ্ছে? এবং এই সভাপতি বদলের মধ্যেই যে নামগুলি আলোচনার মধ্যে এসছে, সেই নামগুলি থেকেই কি সভাপতি সেখানে তৈরি হবে ত্রিপুরা প্রদেশ বিজেপির, নাকি নতুন কোনো আরো নাম সেখানে আরো জুটতে পারে এবং নতুন কোনো চেহারাকে দায়িত্ব দেওয়া হতে পারে, সেটাই দেখার। আজকের মতো এখনকার মতো বিস্তারিত আলোচনা থেকে বিদায় নিচ্ছি। তবে আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন যে বিজেপি, প্রদেশ বিজেপির দায়িত্ব দিল্লি বিজেপি ঠিক কার ওপর সেখানে দিতে পারে, বা সম্ভাব্য প্রার্থী কারা কারা হতে পারেন এবং সম্ভাব্য সভাপতি কে হতে পারেন প্রদেশ বিজেপির? এখনকার মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।